একদিকে দেশজুড়ে এসআইআর এর তোড়জোড় শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিহারে ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। অন্যদিকে আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বাঙালিদের হেনস্থার খবর, যাকে কেন্দ্র করে এ বাংলায় প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আপনারা জানেন কি, এর মাঝে তৈরি হয়েছে আরও একটি প্রশ্ন, যে প্রশ্ন সত্যিই কোনো সংবাদ মাধ্যম তেমনভাবে দেখাচ্ছে না। ফলে একটা বড় বিষয় সাধারণ মানুষের একেবারে চোখের আড়ালেই থেকে যাচ্ছে। সেই প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান নিয়ে প্রশ্ন। তবে কি বদলে যেতে চলেছে এই পশ্চিমবঙ্গের ভূ রাজনৈতিক চরিত্র? দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভিন রাজ্যে নয়, একেবারে নিজের রাজ্যেই কি বিপদে পড়তে পারে বাংলা এবং বাঙালি? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভারতবর্ষ একটি ফেডারেল সিস্টেমের দেশ। দেশে মূলত ক্ষমতা ওই কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকলেও তা আবার বিভিন্ন অঙ্গরাজ্য এবং আঞ্চলিক সরকারের মধ্যে ভাগ করা থাকে। প্রত্যেক রাজ্যের মানুষ অনায়াসেই অন্য রাজ্যে যেতে পারে, থাকতে পারে, কাজ করতে পারে। কিন্তু এই সময় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছে বারবার, যাকে কেন্দ্র করে এখন বাংলার রাজনীতি সরগরম। এই খবরের মাঝে একটি বিষয় সবার নজর এড়িয়ে যাচ্ছে, তা হলো ভিন রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে তার প্রভাব বাংলায় তথা বাঙালির ওপর কতটা পড়তে চলেছে। একের পর এক রাজ্যে এই বাঙালি বিদ্বেষ কি বদলে দিতে পারে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি? বদলে দিতে পারে বাংলার জনবিন্যাসকে? ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যেই কি বিপাকে পড়তে পারে বাঙালি? আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন এই কথা বলছি। আসুন বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। বাংলার প্রতিবেশী রাজ্য অসম। এই অসমের এর আগেও সেই 60-70-এর দশকে বাঙালি খেদাও অভিযান হয়েছে। এবার আবার সেই অভিযান শুরু হয়েছে। মূলত অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম বাঙালিদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে অসমে। গত কয়েক সপ্তাহ ধরে এই অসমের বিভিন্ন প্রান্তে চলছে এই অভিযান। রীতিমতো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা বস্তি এলাকার ঘর বাড়ি। সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেও অসমে শুরু হয়েছে এক বিরাট উচ্ছেদ অভিযান। পূর্ব অসমের গোলাঘাট জেলার প্রায় 2000 জনেরও বেশি পরিবার এই উচ্ছেদের মুখে পড়তে চলেছে। আধিকারিকদের অনুমান, গোলাঘাট জেলায় রেংমা সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 15,000 বিঘা অর্থাৎ প্রায় 4,900 একর জমি, এই জমিতে 2,700টি পরিবার বসবাস করত, যাদের বেশিরভাগই ওই বাঙালি মুসলিম। 2টি পর্যায়ে ওই এলাকা দখলমুক্ত করা হবে। মঙ্গলবারের অভিযানের মুখে পড়তে চলেছে তাই ওই 2,000 পরিবার। গোটা এলাকাটিকে 9টি ব্লকে বিভক্ত করা হয়েছে। 7 দিনের মধ্যে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। উচ্ছেদের জন্য পুলিশ, কমান্ডো এবং বন সুরক্ষা কর্মী সহ প্রায় 1500 জনের একটি বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযানকে অসম সরকার নিছক একটি উচ্ছেদ অভিযান বলে দেখতে রাজি নয়, বরং এই উচ্ছেদ অভিযানকে এক ধর্মের মানুষের দ্বারা জনসংখ্যাগত আক্রমণ রোধ করার একটি উপায় বলেই উল্লেখ করেছে অসম সরকার। অন্যদিকে 2 সপ্তাহ ধরে চলা উরিয়াম ঘাট উচ্ছেদের ঘটনাকে মধ্য ও পশ্চিম অসম থেকে বাঙালি মুসলমানদের পূর্ব আসামে স্থানান্তরের একটি উদাহরণ বলে তুলে ধরেছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, জনসংখ্যাগত আক্রমণ থেকে তাদের রক্ষা করার প্রয়োজন।
দখলদাররা ব্যাপকভাবে ওই সুপারি চাষের জন্য ওই অঞ্চলে বন নষ্ট করছে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদন বলছে, বাংলাদেশের কাছে উত্তর পূর্ব ভারতের একটি অংশ নীল ত্রিপলের সমুদ্রে পরিণত হয়েছে, যেখানে ঘর বাড়ি থেকে উচ্ছেদের পর শত শত ওই মুসলিম বাঙালি পুরুষ, মহিলা এবং শিশু আশ্রয় নিয়েছে। এমন হাজার হাজার পরিবার সেখানে রয়েছে যাদের বাড়ি ঘর সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছে। অসমে নির্বাচনের আগে কয়েক দশকের মধ্যে এই ধরনের অভিযান সবচেয়ে তীব্র হয়েছে বলে জানানো হয়েছে। 90% বেশি মানুষ ইতিমধ্যেই তাদের সম্পত্তি খালি করে চলে গেছে। বাঙালি মুসলিম ছাড়াও 42 জন মণিপুরি মুসলিম এবং 92 জন নেপালি পরিবারকেও এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। তবে বড় পরিবারগুলোকে উচ্ছেদের আওতায় রাখা হয়নি। 2006 সালের বন অধিকার আইনের অনুসারে তাদের বন অধিকার সার্টিফিকেট থাকায় এই উচ্ছেদের বাইরে রাখা হয়েছে ওই বড়দের। 1971 সালের আগে সেখানে বসবাসকারী পরিবার থাকলেও তাদের প্রথমে উচ্ছেদ করা হবে, তবে তাদের আইনত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বিবেচনা করা হবে বলে জানিয়েছে অসম সরকার। এই এতক্ষণ ধরে যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, তা থেকে একটা জিনিস যে পরিষ্কার, অসমে ভূ রাজনৈতিক স্তরে একটা বিরাট পরিবর্তন হচ্ছে অসমের ডেমোগ্রাফিতে। তবে এতে অসমের রাজনীতিতে তা কতটা প্রভাব ফেলবে, কোন দিকে প্রভাব ফেলবে, সেটা যতটা চিন্তার, তার থেকে অনেক বেশি চিন্তার এই বাংলার পরিস্থিতি নিয়ে। অসমের এই পরিবর্তন বাংলার কাছে কতটা চিন্তার হতে পারে? অসমের এই পরিবর্তন কি বদলে দিতে পারে এই বাংলার ডেমোগ্রাফিও? ভিন রাজ্যে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, কিন্তু বাংলায় থাকা বাঙালি কতটা নিরাপদ তা নিয়েও কি প্রশ্ন উঠছে না? ভাবছেন কেন এই প্রশ্ন উঠছে? বলবো একটা ছোট্ট বিরতির পর। অসমে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বহু মানুষ সেখানে গৃহহীন হয়ে পড়েছে। ভিটে মাটি হারিয়ে বহু মানুষ ইতিমধ্যেই অসম ছেড়ে অন্যত্র যাওয়া শুরু করেছে। আর এটাই সবচেয়ে চিন্তার কারণ আমাদের রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য। কেন এই কথা বলছি ভাবছেন তো? তা বুঝতে অসমের ওই পার্শ্ববর্তী অন্য রাজ্যগুলোর কি অবস্থান সেটা বুঝতে হবে। ইতিমধ্যেই অসমে উচ্ছেদ অভিযানের ফলে প্রতিবেশী রাজ্যগুলোতে তৈরি হয়েছে আতঙ্ক। অসমে উচ্ছেদ হওয়া মানুষগুলো প্রতিবেশী রাজ্যগুলোতে আশ্রয় নিতে পারে, এই আশঙ্কা করছে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় সহ অসমের ওই প্রতিবেশী রাজ্যগুলি। ইতিমধ্যেই নাগাল্যান্ড এবং মণিপুর সরকার অসম থেকে এই উচ্ছেদ হওয়া মানুষগুলো যাতে কোনো মতেই তাদের রাজ্যে ঢুকতে না পারে বা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য রীতিমতো অ্যাডভাইজারি জারি করেছে। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মেঘালয় সরকার একটি সতর্কতা জারি করেছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যগুলো সুরক্ষিত রাজ্য বলে পরিচিত। এই রাজ্যগুলোতে ইতিমধ্যেই ইনার লাইন পারমিট বা ওই ILP কার্যকর করা হয়েছে। আপনারা ভাবছেন যে কি এই ইনার লাইন পারমিট বা ILP? ইনার লাইন পারমিট হলো একটি সরকারি নথি যার মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে সীমিত সময়ের জন্য ওই রাজ্যগুলোতে ভ্রমণের সময় নির্ধারণ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি এই বাংলা থেকে এখন নাগাল্যান্ডে বেড়াতে যান, তবে এই ইনার লাইন পারমিট নিতে হবে আপনাকে।
সেখানে আপনি কবে অর্থাৎ নাগাল্যান্ডে যাচ্ছেন কবে আর কবে নাগাল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছেন তার সময় একেবারে নির্ধারণ করা থাকবে। তার বেশি সময় আপনি চাইলেও নাগাল্যান্ডে থাকতে পারবেন না। মেঘালয়ে যদিও এমন কোনো সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা নেই, তবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসম উচ্ছেদ অভিযানের সামগ্রিক প্রভাব নিয়ে নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। অসমের এই উচ্ছেদ অভিযানের ফলে চিন্তিত নাগারা। অসম থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে নাগাল্যান্ডে, সে কারণে নাগাল্যান্ডের ছাত্র সংগঠন কোনিয়াক স্টুডেন্টস ইউনিয়ন গত 23শে জুলাই থেকে মন জেলার প্রতিটি প্রবেশ পথে 100 জন করে স্বেচ্ছাসেবক মোতায়েন করে দিয়েছে। একটি বিজ্ঞপ্তিতে ওই ছাত্র সংগঠনটি জানিয়েছে মন জেলার প্রবেশকারী সমস্ত বহিরাগতদের ইনার লাইন পারমিট এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা সঠিকভাবে পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত স্বেচ্ছাসেবকদের। অর্থাৎ অসম থেকে বিতাড়িত হয়ে ওই উচ্ছেদকৃত মানুষগুলি যাতে কোনোভাবেই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে ওই রাজ্যগুলো। আর এটাই হচ্ছে এই বাংলার চিন্তার কারণ অসম থেকে বিতাড়িত হবার পর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ঢুকতে না পেরে ওই হাজার হাজার মানুষগুলো যদি এ বাংলায় প্রবেশ করে তবে কি হবে? বাংলা কি প্রস্তুত তাদের গ্রহণ করার জন্য, নাকি বাংলাকেও তার সীমান্তে নজরদারি বাড়ানো প্রয়োজন? কারণ শুধু অসম নয়, 2021 সালে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের 12টি রাজ্যে অবস্থান করছে রোহিঙ্গারা, যার মধ্যে অসম বাদে রয়েছে জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং কেরালা। এই রোহিঙ্গারা বাদেও বাংলাদেশি অন্য অবৈধ অনুপ্রবেশকারীরা তো রয়েছেই দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে। এতক্ষণ যা আপনাদেরকে বলছি তা পুরোটাই কিন্তু সত্যি, কোনোটাই গল্প নয়। গল্প সঙ্গে সত্যি। অনুষ্ঠানটি দেখুন মানসী সিনহার সঙ্গে। নমস্কার, আমি মানসী, চলে এসেছি আমাদের গল্প সঙ্গে সত্যির ফ্লোরে। এক্ষুনি এই সমস্ত চেয়ারগুলো ভরে যাবে সেই সব মানুষদের দিয়ে যাদের জীবনের অনেকগুলো সত্যি তারা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবেন। আমাদের সব শিল্পী বলো, টেকনিশিয়ান বলো, সবার সঙ্গে সবার একটা আত্মীয়তা ছিল, যেটা এখন একদম নেই। আজকের দিনে এসে ব্যাগ নিয়ে ঘুরতে হয় যে কোন মেকআপ রুমে বসবো। হ্যাঁ, যদিও সাবিত্রী চট্টোপাধ্যায় আমার ঠাকুমা, কিন্তু আমাকে বাংলা টেলিভিশনে এনেছেন হচ্ছে তনিমাদি। এবং এই যে দিদি, আমার বাড়িতে রিহার্সাল হতো, গিয়ে কোলের ওপর বসে পড়তাম। হ্যাঁ, বলে তোমাকে বলতে হবে না, তোমার কিউগুলো আমি দিদি। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চোখ রাখুন আমাদের অনুষ্ঠানে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ যদি সত্যি হয়, অর্থাৎ ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুরু হয়ে থাকে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং উচ্ছেদ অভিযান, তবে শুধু অসম নয়, অন্য রাজ্যগুলো থেকেও উচ্ছেদকৃত বাংলাভাষী বাংলাদেশিরাও অনায়াসেই ঢুকে পড়তে পারে এই পশ্চিমবঙ্গে। শুধুমাত্র অসম থেকেই যদি কয়েক হাজার বাংলাদেশি মুসলিম বাঙালিদের উচ্ছেদ করা হয়, তবে বাকি রাজ্যগুলো ধরলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে তা আপনারাও অনুমান করতে পারছেন নিশ্চয়ই। তথ্য বলছে 1960-এর দশকে অসমে বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছিল। সে সময় প্রায় 50,000-এরও বেশি বাঙালি অসম ছেড়ে এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। তারপর আবার 70-এর দশকেও কয়েক হাজার বাঙালি অসম থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল।
এবারও কি সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে? একবার ভেবে দেখুন, যারা আসবেন মানবিকতার খাতিরে কেউ কেউ বলতেই পারেন আহা তারা কোথায় আর যাবেন, কিন্তু বাস্তবটা ভেবে দেখুন, বাংলায় কাজ না পেয়ে এ বাংলার মানুষ অন্য রাজ্যে বা দেশের বাইরে পাড়ি দিচ্ছে। এরপর যদি আরও মানুষ এসে এই বাংলায় ভিড় করে, তবে কাদের কাজ কাদের ভাত মারা যাবে? দেশের অন্য রাজ্যগুলো যখন অসম থেকে উচ্ছেদ হওয়া এই মানুষগুলো তাদের রাজ্যে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আগে থেকেই রীতিমতো প্রতিরোধ গড়ে তুলেছেন সেই সমস্ত রাজ্যগুলো। তখন বাংলার কি করা উচিত? বাংলারও কি সীমান্ত সিল করা উচিত? নাগাল্যান্ডের মতন এ বাংলার ছাত্র সংগঠনগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসা উচিত। বাংলার পক্ষে যারা কথা বলেন তাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। SIR নিয়ে বিরোধিতা নাকি সঠিক SIR এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, কোনটা জরুরি? ভোটের জন্য রাজনৈতিক ব্যাপারীদের অনেক কিছু প্রয়োজন হতে পারে, কিন্তু বাংলা ও বাঙালির স্বার্থে কোনটা প্রয়োজন তার সিদ্ধান্ত অবশ্যই এ বাংলার মানুষকেই নিতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার।